I hope I'm audible clearly. So, good afternoon everyone, and at the very outset, I extend my heartfelt respect and gratitude to our Honorable Dean Sir and respected professors and distinguished faculty members for giving me this opportunity to share my thoughts today. It is truly a privilege to me to stand before you and address such an inspiring audience. The bright, young aspirants preparing for the Genpa's examinations, who will soon become the future pillars of our healthcare system through the allied healthcare. And I consider it an honor to guide you all this afternoon, and I hope ওকে। তো শুরু করার আগে আমি একটা কথা বলতে চাইবো, স্পেশালি স্টুডেন্ট যারা তোমরা এসছো আজকে ফেসে তোমাদের সঙ্গে, যে আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম ম্যাম অনেক কিছু তোমাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করলেন, ওই জুনিয়র ভাই এসেছিল সে অনেক কিছু তোমাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করলো, তোমরা পার্টিসিপেট করবে। এই এখন থেকে যে তোমরা অলরেডি 1 ঘন্টা বসে রয়েছে এখানে, আর 1 ঘন্টা মতো বসতে হবে। 1 ঘন্টা সহ্য করা যায়, কিন্তু আর 1 ঘন্টা সহ্য করতে হবে না, বুঝলাম ইন্টারাক্টিভ। সো এটা শুধু ক্যারেক্টার সেশন হবে, তোমাদেরকে এঙ্গেজ হতে হবে, পার্টিসিপেট করতে হবে। সো আর ইউ গাইস রেডি? Please analyze me first. Are you guys ready? আবার রেসপন্স নেই। আরে রেসপন্স করা হয় তোমাদের ওখান থেকে উঠে আসে একজন। রেডি? রেডি? I have ready. চলো। So that's it about me. আমার নাম আসাদ হোসেন, আমি এই কলেজের একজন স্টুডেন্ট, ঠিক আছে? এখান থেকে আমার ফাইনাল ইয়ার কমপ্লিট হয়ে গেছে অলরেডি, বিএসসি ক্রিটিক্যাল টেকনোলজিতে। কিন্তু এর পাশাপাশি আমি পড়াতে ভালোবাসতাম, তো নিট এবং জেনপাস অ্যাসপিরেন্টদেরকে পড়াতাম। আর কিছু ন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে কাজ করেছি, বায়ুজ, ফিজিক্স, বেদান্ত বা এর মতো। সো দ্যাটস আ কুইক ইন্ট্রোডাকশন অ্যাবাউট মি। সো শুরু করার আগে একটু তোমাদের এক্সপেকটেশন জানতে চাইছিলাম। তোমরা জানো যে হ্যাঁ একজনকে ওখান থেকে উঠে আসলো, আবার কি বলবে, কিছু এক্সপেকটেশন আছে কারো? প্লিজ একজনকে একটু গাছ দেখাও, এর একটা এরকম শান্ত রুমে একটু একটু পার্টিসিপেট করার চেষ্টা করো। প্রথমে একজনকে করো, তারপরে দেখবে সবাই করবে। কারোর কোনো এক্সপেকটেশন আছে যে কি হবে, বা নেক্সট এক ঘন্টা থেকে তোমরা কি এক্সপেক্ট করতে চাইছো? What is your expectation? Anyone? আচ্ছা তাদের উত্তর মনে হচ্ছে, তুমি বলো না তাকাচ্ছ, ভালো আছে, ইয়েস ইউ ইউ কিছু এক্সপেক্ট। হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি, একটু দাঁড়াও, তোমার নামটা কি বলো? ওকে, সো কিছু এক্সপেকটেশন, তোমার আইডিয়া, কোনো ক্লু যে কি হতে পারে, এখন কি হবে রিগার্ডিং দিস? একজন উঠে আসছো, কি বলবে? সেট পেট বললো লাগতে হবে, এবার কি হতে পারে, কোন আইডিয়া একটু, বা তোমাদের কিছু এক্সপেকটেশন থাকে সেটা বলো, তোমরা কি জানতে চাইছো? থ্যাংক ইউ সো মাচ। মাইকটা আছে না? হ্যাঁ বলো। বুঝতে পারছো না? মানে কোনো আইডিয়া নেই? আচ্ছা তাহলে তুমি কি চাইছো কি আলোচনা করি? তুমি যেটা বলো সেটা বলবো। তুমি কি চাইছো? কি আলোচনা করা উচিত? কোন কমপ্লেন যে এতদিন ধরে যে এক্সাম হয়নি, 6 মাস পেরিয়ে গেল, এতদিন পর ডেট, কিছু তো করবে। আরে ভাই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছ, স্ট্যাটাস শেয়ার করছো, একটু শেয়ার করো। নার্ভাস হয়ে বলো বলো বলো, ইউ হ্যাভ দ্য গাটস, আই নো, প্লিজ। একটা কাজ না, শুনতে পাচ্ছি, আমি শুনতে পেলাম না। এখন কিছু বুঝতে পারছো না, তাই তো? আচ্ছা আর কেউ তুমি কিছু বুঝতে না পারলে পাশে কেউ বুঝতে পারছে কি জানতে চাই, কি হলে তোমাদের ভালো লাগবে সেটাও জানতে চাই। অনেকদিন যেহেতু পরীক্ষাটা দিতে হয়েছে, পড়াশোনাটা একটু কমে গেছে, তো এক্সপেক্টেড কি কি চ্যাপ্টার্স আসতে পারে, বা কোশ্চেন প্যাটার্ন কিরকম হতে পারে, কতটা টাফ হতে পারে, ইজি হতে পারে। তোমার নামটা কি? জয়িতা হবে। জয়িতা, থ্যাংক ইউ জয়িতা, কত সুন্দর, কত সুন্দর। ঠিক আছে, আমি কিছু কিছু পয়েন্ট তোমার নোট করলাম। আর কেউ কিছু অ্যাড করতে চাইবে, কারো কিছু এক্সপেকটেশন?
এ বলা হয় লজ্জা করছে না, বল বল বলে ফেল। আমার ওইটাই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে এতক্ষণ ছিল না, জিজ্ঞেস করার পরে আসলো। আমি চাইছি এভরিওয়ান সবাই পার্টিসিপেট করে। আমি তোমার মধ্যে উঠে আসা একজন, তোমরা এখানে 3-4 বছর কমপ্লিট করবে, তোমাদেরকেও এই জায়গাটা নিজে তৈরি করে নিতে হবে যাতে করে তোমরাও এই স্টেজে রাখতে না থাকে কারো, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে আমাদের সেশনের যে অবজেক্টিভ, এক্সকিউজ মি, আগে প্লিজ বলছি যে অ্যাকচুয়ালি আমি পিসিবি স্টুডেন্ট। ওকে। আর যেহেতু মানে সেকেন্ড পেপার দিচ্ছি, তো ওখানে ম্যাথটা ম্যান্ডেটরি দেখিয়েছে। সেকেন্ড পেপার ম্যাথ ম্যান্ডেটরি, বাট ফর ক্লাস 10 নট 11 12। ওখানে কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো মানে 11-12 লেভেলের ছিল, দেখলাম। এগুলো রেয়ার কোয়েশ্চেন্স, বাট যেটা ক্লাস পেপার 2 আছে, পেপার 2 যেটা সিলেবাস, এটা ক্লাস 10 পর্যন্ত 11 12 কভার হয় না। সো পিসিবি পিসিএম ইভেন এরকম হয়েছে যারা আমার স্টুডেন্ট তারাও অ্যাডমিশন হয়েছে, ঠিক আছে? সো সেটা নট বিগ ডিল, তুমি করতে পারবে, নো ওয়ারিজ। কিউএনএ তো এখন আসবে না, কিউএনএ তো আসবে পরে। এক্সপেকটেশন বলা হবে, এক্সপেকটেশন কারো কিছু আছে আর সারি প্রসিড। ওকে, সো আজকে আমাদের এই সেশনের যে অবজেক্টিভ, প্রথমে আমরা জেনপাস এক্সামের ওভারভিউ এন্ড প্যাটার্ন দেখব, ফোকাস স্ট্র্যাটেজি ফর প্রিপারেশন দেখব, টিপ ম্যাট্রিক্স কি আছে ওয়েস্ট বেঙ্গলে সেটা দেখব, ক্যারিয়ার অপশন কি সেটা দেখব, স্যালারি এন্ড গ্রোথ অপরচুনিটিস কি আছে সেটা দেখব। তো আশা করি এই সমস্ত টপিক কভার করার পরে তোমাদের মানে বেশিরভাগ জিনিসই সবকিছু অলরেডি করে সলভ হয়ে যাবে। যদি কিছু থাকে অবশ্যই জিজ্ঞেস করবে। শুরু করছি, কিন্তু শুরু করার আগে একটা ছোট্ট কোয়েশ্চেন সবার জন্য। তো আমি আগে বলেছি এটা একটা ন্যাচারাল সেশন হবে, আই নিড পার্টিসিপেশন। তো জেনপাস ফুল ফর্ম কে বলতে পারবে? ওয়াও, গ্রেট, প্লিজ স্ট্যান্ড। Test for nursing, paramedical and allied science. Then joint interested for Nursing, paramedical and allied science. allied health. ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, সো সবার আগে আমি অ্যাটেনশন চাইছি এখানে, ঠিক আছে? একটু নিজের মতো আলোচনা করা হয়ে গেলে এবার সবাই পুরো এখানে ফোকাস করো, কারণ এত সুন্দর মহলে বসে যে একই উত্তর দেখে আছেন, সবাই খুব কাজের কথা ডিসকাস করতে এসছে, আর সমস্ত কিছু তোমাদের ফেভারের জন্য, এগুলো কাজের কথা তোমাদের জন্য, কমপ্লিটলি সোর্সলি ডিজাইন ফর ইউ, মেড ফর ইউ। সো কারণ নেক্সট কিছু যে জিনিস আমরা আলোচনা করবো, তোমরা যে আলাদা হেলথ প্রবেশ করার কথা ভাবছো বা প্রবেশ করে ফেলেছো, সো এরকম যেন না হয় যে 6 মাস হয়ে গেছে কোর্স করা, তারপরে জিজ্ঞেস করছে ভাই কি করছি, জাস্ট খালি কোর্সের নামটা বলতে পারলাম বিএসসি ওটিটি বা বিএসসি সিসিটি বা বিএমএলটি করছি, আবার কিছু জানো না কি করছো। তো তোমরা শিক্ষিত ছেলে ক্লাস 12 কমপ্লিট করে ফেলেছো, সো ডিসিশন শুড বি লজিক্যাল, নিজের একটা পুরোপুরি লজিক্যাল ডিসিশন নাও। আর লজিক্যাল ডিসিশন নেওয়ার জন্য ইনফর্ম ডিসিশনের প্রয়োজন, ইনফর্ম নলেজের প্রয়োজন। তো সেই নলেজ গুলো আমি শেয়ার করার চেষ্টা করবো, তোমরা সেই ডিসিশনটা কতটা ঠিক তোমরা নিজের সাথে তোমরা নিয়ে অ্যানালাইজ করতে পারো। সো চেঞ্জ প্রথমে একটা ব্লিক প্রসেস থাকে, দেখতে পাচ্ছ চেঞ্জ। চেঞ্জ মানে যেটা বাংলা মানে পরিবর্তন আমরা জানি। তো এই অ্যালাইড হেলথ সায়েন্স যেটা আছে এটা কিন্তু আমূল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্রমাগত পরিবর্তন এই অ্যালাইড হেলথ সায়েন্সে আসতে আসে হতে চলছে। কিভাবে হচ্ছে পরিবর্তন হলো? প্রত্যেকটা চেঞ্জ কিন্তু বেটারমেন্টের জন্য, প্রত্যেকটা চেঞ্জ আরো উন্নতির দিকে। তো তোমাদের জন্য কেন রিলেভেন্ট আর কেন বললাম, যেমন একটা আমি কয়েকটা এখানে শুধু দৃষ্টান্ত তোমাদেরকে দেখাবো। যেমন প্রথম দৃষ্টান্ত যেটা দেখতে পাচ্ছ, 2021 সালে এই জেনপাস যেটা আজকে ফুল ফর্ম তুমি বললে, এটার নাম ছিল জেনফা, আজ থেকে 4 বছর আগে। আর এর আন্ডারে এই 8টা কোর্স অফার করা হতো, ঠিক আছে? বিএসসি যে কোর্সগুলোর নাম আমি পড়ছিল দেখতে পাচ্ছ তোমরা, বিবিটি, বিএমএলটি, সিসিটি, ওটিটি, পিটিএ, এই 8টা কোর্স অফার করা হতো। তারই 4টে বছর জাস্ট পর এখন তোমরা 2025-এ দাঁড়িয়ে আছো। যদি এই বছরের কথা বলি, যেটা ডেট অলরেডি 18 অক্টোবর ডেট দেওয়া হচ্ছে এক্সামে, সেটা পেন পেপার বেসড একটা এক্সাম হবে ওয়েমার ফিল করে, সেখানে 14টা কোর্স অফার করা হচ্ছে জেনপাসের আন্ডারে। নামটা পরিবর্তন হয়ে গেছে, জেনপাস বদলে জেনপাস হয়ে গেছে। আর এখানে বিএসসি, নার্সিং, বিবিটি, বিএমএলটি, ওটিটি, সিসি, পিটি, পিএ তো ছিল, তার সঙ্গে নতুন কিছু অ্যাডিশন যেমন হচ্ছে বিভিএসও, ভিজন সায়েন্স এন্ড অপটোমেট্রি, এমএমটি দেখতে মেডিকেল মাইক্রোবায়োলজি, তোমার বিএসসি আরআইটি যেটা আছে রেডিওলজি এন্ড ইমাজিং টেকনোলজি, বিএসসি সিএফআই সেন্ট্রাল স্টেলাইজেশন এন্ড ইনফেকশন কন্ট্রোল। মানে ফরেন কান্ট্রিতে স্পেশালি যেগুলো অলরেডি ডেভেলপ নেশন, সেগুলোতে এই অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সগুলো অলরেডি এক্সিস্ট করছিল অনেক আগে থেকে। আমাদের সাউথ ইন্ডিয়ার দিকে প্রথমে আসে, সাউথ ইন্ডিয়ার পরে পর আস্তে আস্তে ডেফিনেটলি সেটা নর্থ ইন্ডিয়ার দিকেও এক্সপ্যান্ড হচ্ছে। আর প্রত্যেকটা হসপিটালের যা এক একটা ইউনিট আছে, প্রত্যেকটা ইউনিটের যেন স্পেশালাইজেশন আছে একজনের মধ্যে, সেটার জন্য পার্টিকুলার কোর্সগুলো এখানে ডিজাইন করা হয়েছে। আর এটা কিন্তু এখানে থেমে যাবে না, এই 14টা আছে এটা আরো বাড়বে, বাড়বে আর বাড়বে। কারণ এই জিনিসটার একটা এক্সাম্পল আমি দেখালাম যে কিভাবে উন্নতির দিকে চেঞ্জেসটা হচ্ছে। সেকেন্ড একটা চেঞ্জেসের কথা বলবো, দ্যাট ইজ কাউন্সিল। যেভাবে এমবিবিএস এর জন্য এনএমসি আছে, আগে এনসিআই ছিল, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল,
প্যারামেডিক্যালদের কোনো কাউন্সিল ছিল না, অ্যালাইড হেলথের কোনো কাউন্সিল ছিল না। তারপরে তোমার কাউন্সিলের কথা বলতে গেলে ফার্মাসিদের কাউন্সিল রয়েছে, ডেন্টালদের কাউন্সিল রয়েছে, ঠিক আছে, নার্সিংদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রয়েছে। এরকম কোনো কাউন্সিল না থাকার কারণে জেনপাস বা এই অ্যালাইড হেলথের যারা প্রফেশনাল ওরা অলওয়েজ এক্সপ্লয়েটেড হয়েছিল। আর ওদের না কোনো রেগুলেটরি বডি ছিল, না ওদের রাইটস সমস্ত কিছু ঠিকঠাকভাবে মেনটেন হচ্ছিল না। তো এই জিনিসটাকে আস্তে আস্তে ফিক্স করার জন্য একটা অ্যাক্ট পাস হচ্ছে 2011, যেটা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনাল অ্যাক্ট 2021 বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সো এই কাউন্সিলটার মেইন যেটা পারপাস সেটা হচ্ছে টু রেগুলেট এন্ড স্ট্যান্ডার্ডাইজ এডুকেশন এন্ড প্র্যাকটিস অফ অ্যালাইড এন্ড হেলথ কেয়ার প্রফেশনালস ইন ইন্ডিয়া, to create a central register of professionals and to improve the quality, recognition and career opportunities for allied health workers. Now definitely salary wages যে মিনিমাম একটা পারিশ্রমিক দেওয়া উচিত, সেটা পারিশ্রমিক তারা পাচ্ছিল না, এখনো হয়তো পাচ্ছেন, এখনো এক্সপ্লয়েটেড। সেই জিনিসগুলো আস্তে আস্তে ফিক্স হবে কাউন্সিলের থ্রুতে। তো একটা কথা তোমরা এখানে মাথায় রাখো যে অলওয়েজ তোমরা যে সময় আজকে তোমাদের প্রজেক্ট চলছে, তোমরা যে সেকশনের মধ্যে নিয়ে এনরোল করছো এই কোর্সের মধ্যে, অলওয়েজ তোমরা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পাবে। কারণ এখনো এই জিনিসগুলো নতুন, এখনো তুমি সিরিয়াসলি বলছো। এখনো যদি কেউ হঠাৎ করে বাড়িতে গিয়ে বলো যে কি কোর্স করছিস ভাই, আমি বিএসসি করি, ওটা আবার কি কোর্স, লোক চিন্তা পারবে, লোক রিকগনাইজ করতে পারবে না। কারণ এখনো জিনিসগুলো নতুন। আর এখনকার যেটা মার্কেট স্যালারি, এখনকার যেটা মার্কেট ডিমান্ড, সেটা দিয়ে তোমরা কেউ পুরোপুরি জাজ করতে যেও না পুরোপুরি কোর্সটাকে। কারণ এটা পুরোপুরি পরিবর্তনের ফেজে আছে, নতুন ফেজে আছে, আর তোমরা অলওয়েজ এটার ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পাবে। নেক্সট আরেকটা ছোট্ট চেঞ্জের কথা বলবো স্টাইপেন্ডের ব্যাপারে। যেটা ডিপ্লোমা কোর্স ছিল প্রত্যেকটা এই অ্যালাইড সায়েন্সে, ফ্যাকাল্টি শুরুতে যেটা হয় ডিপ্লোমা কোর্স, সেই ডিপ্লোমা থেকে কিন্তু সরকার থেকে রেগুলেশন পাস করে একটা স্টাইপেন্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, ইজি স্টাইপেন্ড পান। কিন্তু এই বিএসসি যারা ব্যাচেলার করছে, ব্যাচেলারটা কিন্তু কোনো এখন কোনো স্পেশাল কোনো কলেজ নেই যেখানে কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট কলেজে ব্যাচেলার কোর্সে কোনো স্টাইপেন্ড প্রোভাইড করা হয়। সো ক্লাব করতে পারো তোমরা। ম্যাম অলরেডি আইবিসি প্রমাণ কিছু বলেছেন, আমি একটা নতুন সংযোজন দিচ্ছি। IBC is the only medical college where the bachelor's students are getting paid by stipend. যারা অলরেডি এখন ইন্টার্নশিপ করছে এবছর, ওরা অলরেডি ওদের স্টাইপেন্ড পেয়ে গেছে, স্যালারি অলরেডি মানে এই স্টাইপেন্ড ওদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। সো এটা একটা খুব ভালো জিনিস, এটা একটা খুব ভালো চেঞ্জ। IBC মেডিকেল কলেজ প্রথম ইনিশিয়েটিভ নিয়েছে, ডেফিনেটলি এটা ফলো করা হয়তো নেক্সট আরো অন্য প্রাইভেট মেডিকেল কলেজেস গুলো আস্তে আস্তে এটাকে করতে পারে ইনকামে, কারণ ডেফিনেটলি হয়তো সরকার থেকে রেগুলেশন আসতে পারে। সো বলো একটু বেসিক ইন্ট্রোডাকশন। চলো এবার অনেকগুলো বাড়তি কথা হলো, কিছু কথা মাথায় ঢুকলে ঠিক হবে। স্কিপ হয়ে গেল কি স্যার, হঠাৎ করে কাউন্সিল বোঝেন, আমাদের জাস্ট 3 সেমিস্টার বায়োলজি পড়েছি ক্লাস 12-এ, এবার হঠাৎ করে ঢুকলেন। ঠিক আছে, এবার জেনপাসের ব্যাপারটাই বলুন। তো জেনপাস এক্সামের ওভারভিউ আর প্যাটার্নটা নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো। জেনপাসের সিম্পল প্যাটার্ন, দুটো পেপার হয়, পেপার 1 এবং পেপার 2। তোমরা পুরোপুরি স্বাধীন টেস্ট, তোমাদের স্বাধীন ডিসিশন, পেপার 1 দিতে পারো, পেপার 2 দিলে পেপার 2 দিতে পারো, ইচ্ছে করলে দুটো দিতে পারো। তো ব্যক্তিগত পুরোপুরি ব্যাপার এটা। পেপার 1 স্ট্রাকচার যদি কথা বলি, যেটা পেপার 1 হয়, আমি 14টা কোর্স দেখালাম, ওখানে একটা কোর্স ছিল যেটা BHA, ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তো ওই BHA কোর্সটা ছাড়া বাকি যে 13টা কোর্সের অফারিং, সেটা সমস্ত কিছু পেপার 1 থ্রুতে তোমরা অ্যাডমিশন হতে পারবে। বাকি যে পেপার 2, সেটা শুধু অনলি BHA এর জন্য, যেটা তুমি বললে তোমার কোয়ারিজ ছিল। তো সেটা BHA আমি এখানে দেখাবো, দেখতে পাবে সাবজেক্টস আলাদা। সো পেপার 1 এর স্ট্রাকচার আর পেপার 2 এর স্ট্রাকচার এখানে আমি দিয়েছি, দেখতে পাচ্ছ দুটোতে 115 মার্ক করে থাকবে, টোটাল 100টা কোয়েশ্চেন থাকে। ফিজিক্সের ক্ষেত্রে 15টা কোয়েশ্চেন থাকে ক্যাটাগরি 1 এ, আর ক্যাটাগরি 2 এ 5টা কোয়েশ্চেন থাকে। ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে একটা কোয়েশ্চেনের ভ্যালু 2 মার্ক, ঠিক আছে। আর ক্যাটাগরি 1 এ নেগেটিভ মার্কিং রয়েছে -0.25 এর, -0.25 নেগেটিভ মার্কিং রয়েছে। বাট ক্যাটাগরি 2 এ কোনো নেগেটিভ মার্কিং নেই, এখানে মোর দেন অন অপশন কারেক্ট পয়েন্ট টু বি নোটেড। একটু নোট করবে, কারণ এটা কথা তোমরা জানে না এক্সামে, মানে খেয়াল করবে পড়াটা ঠিকঠাক ভাবে। ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেনগুলোতে একটাই জাস্ট এমসিকিউ চুজ করো, যেখানে আরেকটা অপশন হয়তো ঠিক হতো, আরেকটা কারেক্ট হতো, হয়তো না হতো। ওটা যেহেতু পড়াশোনা ওর আলটিমেটলি 1 নাম্বারই পায়। পরে গিয়ে আমার যখন দুটা বন্ধু কেউ বলে দিয়ে শুনতে পেলে মাথা ব্যথা হয়ে গেল, ভাই তুই বলেছিস তাই বলি না, তুই তাই জিজ্ঞেস করেছি আমার। তো এই জিনিসগুলো আসবে বিষয়গুলো তো মাথায় রাখবে। ক্যাটাগরি 2 এ মোর দেন অন অপশন কারেক্ট হবে, আর এর 2 মার্ক থাকবে। আর সব থেকে ইউনিফর্ম কথা হলো যে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। সো অনেক মানে ঠিক দুটো ঠিক হলো 2 নাম্বার পেয়ে যাচ্ছে, ঠিক আছে, নেগেটিভ মার্কিং নেই। সো সাবজেক্ট থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং। আর এটা পুরো যেটা তোমার ক্লাস 11-12 এর সিলেবাস, সেই সিলেবাসে পুরোপুরি অ্যালাইন। এর সঙ্গে ইংলিশের কোয়েশ্চেনগুলো যদি কথা বলি, ইংলিশের ক্ষেত্রে স্পেশালি যেটা তোমার টেক্সচুয়াল বই, সেই টেক্সচুয়াল বই ইংলিশ থেকে কোয়েশ্চেন আছে, টেক্সচুয়াল ইংলিশ কমপ্লিটলি, কোনো বাইরের পার্ট ইংলিশ আসে না। লজিক্যাল রিজনিং, এটা নিয়ে অনেকের মাথা ব্যথা হয় যে স্যার লজিক্যাল রিজনিং সাবজেক্ট আমার এক্সিস্ট করতো না, হঠাৎ করে লজিক্যাল রিজনিং কোথা থেকে আসবে। এটার জন্য ইউটিউবে অনেক ফ্রি লেকচার পড়ে আছে, আর আমি কিভাবে তোমাদের এটাতে হেল্প করতে পারি সেটা আমি ডেফিনেটলি ডিসকাস করবো, জানাবো তোমাদেরকে। তো টোটাল 150 মার্কসের কোয়েশ্চেন,
পেপার 1 পেপার 2 এর কথা বলতে গেলে সাবজেক্টটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স তো বলে কোনো সাবজেক্ট ক্লাস 11 12 থাকে না, ফিজিক্স বা কেমিস্ট্রি। ফিজিক্যাল সায়েন্স ক্লাস 10 লেভেলের, ঠিক আছে। ম্যাথমেটিক্স ক্লাস 10 লেভেল, জিকে, ইংলিশ এন্ড লজিক্যাল রিজনিং, সেটাতেও 150 মার্কস টোটাল। আর ক্যাটাগরি 2 এ দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স এবং জিকে থেকে ক্যাটাগরি 2 থাকে, বাকিগুলো থেকে শুধু ক্যাটাগরি 1। সো একটু দেখে নাও মার্কসে যেটা আছে দেখে নিতে পারবো। ওকে, মুভ করছি নেক্সট স্টেপ। এটা ক্যান্সার করতে তাড়াতাড়ি হবে। ক্লাস 1 আমার দিক থেকে যেটা কারেক্ট আনসার করতে হবে তাহলে হ্যান্ড রেজ করো। মাইক উইল বি পাস টু ইউ। চাইল্ড হ্যান্ড রেজ করেছে, ভেরি গুড। এদিকে হ্যান্ড রেজ করেছে। চকলেট তো নিয়ে আসা হয়নি, তোমরা বড় হয়ে গেছে, চকলেট কি খাবে? ক্যান্সার করো। Sir, you get minus 0.25 marks. কি ঠিক বললো? এক্সেলেন্ট জব, থ্যাংক ইউ, গুড জব, রাইট আনসার। তো -25। ওকে, সো একটা এক্সাম যেটা নাম জেনপাস অন এক্সাম মাল্টিপল ক্যারিয়ার গেটওয়েজ ইন হেলথ সায়েন্সেস, অলরেডি ক্যারিয়ারগুলোর নাম মানে ডিগ্রিগুলোর নাম, কোর্সগুলোর নাম আলোচনা করে ফেলেছি। এবার যেটা তোমাদের সব থেকে বেশি একটা কোয়ারি জায়গা, ফোকাস স্ট্র্যাটেজি ফর প্রিপারেশন। এক্সাম অনেক লেট, এই সময়টা আছে, এই সময় কিভাবে কাজে লাগাবো, কিভাবে পড়বো, তাহলে এক্সামটা একটা ভালো রেজাল্ট করতে পারা যায়। এবার ফিজিক্স পিওয়াইকিউ যেটা আছে, কারণ 2022 থেকে কিন্তু সিলেবাস মানে কোশ্চেনের প্যাটার্ন পুরোপুরি চেঞ্জ হয়েছে। 2022 এর আগে কমপ্লিট 10 পাওয়া ছিল। 2022 থেকে নিয়ে 23 24 এর 3টে বছর এক্সাম হচ্ছে। 3টা পেপার, এটা আলাদা নতুন প্যাটার্নে, এই পেপার তোমাদের এই বছরে সেম প্যাটার্নে থাকবে, তার আগে আলাদা ছিল। তো 2022-23 পেপারে আমি সাবজেক্ট ওয়াইজ অ্যানালিসিস নিয়েছি, যেটা তোমাদেরকে খুব ভালো মতো হেল্প করবে। জাস্ট গিভ মি মোমেন্ট। ওকে, তো 2022 থেকে যে 24 এর পেপারের অ্যানালিসিস এখানে রয়েছে, এটা বায়োলজি পেপারের জন্য বলছি। প্রথমে সাবজেক্ট ওয়াইজ পেপারগুলো ডিসকাস করবো, একটু নোট করে জিনিসগুলো ভালো করে মাথায় রাখবে। আর এগুলো আমি ডেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, ঠিক আছে? ওগুলো শেয়ার করবো, কোনো অসুবিধা নেই, তো নিতে পারো ডেটাগুলো। সো দেখেছো টোটাল বায়োলজি কোয়েশ্চেন দেওয়া আছে, ক্যাটাগরি গেল। এবার চ্যাপ্টার ওয়াইজ ক্রেডিট দেখি ক্লাস 11 এবং 12 বায়োলজির ক্ষেত্রে। তো সেল লাইন অফ ক্লাস দেখতে পাচ্ছ 2022 দুটো কোয়েশ্চেন ছিল, 2023 দুটো, 2024 একটা, টোটাল কোয়েশ্চেন এসেছে সোফার 5টা। মিনারেল নিউট্রিশন চ্যাপ্টার আছে, যেটা তোমাদের এই বছর এনসিআরটি থেকে এটা অমিট করে দেওয়া হয়েছে, পড়ার প্রয়োজন নেই। এনসিআরটি থেকে মিনারেল নিউট্রিশন চ্যাপ্টারকে ডিলিট করে দেওয়া হয়েছে, নতুন রেশনালাইজ করে দেওয়া হয়েছে। সো মিনারেল নিউট্রিশন চ্যাপ্টার তোমরা স্কিপ করতে পারো। ব্রিথিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, বা এবার যেটা কমপ্লিট হিউম্যান ফিজিওলজি ইউনিট আছে, এখান থেকে একটা ভালো কোয়েশ্চেন আসবে। হিউম্যান ফিজিওলজি ইউনিটটা একবার ভালো করে দেখে নেব। ওর মধ্যে ব্রিথিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন, বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন, লোকোমোশন এন্ড মুভমেন্ট, এই কয়েকটা চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট আন্ডার হিউম্যান ফিজিওলজি। এরপরে প্লান্টের কথা বলতে গেলে প্লান্ট অ্যানাটমি, যেটা মর্ফোলজি আছে, প্লান্টের অ্যানাটমি এন্ড মর্ফোলজি, সেখান থেকে দুটো করে কোয়েশ্চেন সোফার এসেছে। ট্রান্সপোর্টিং প্লান্টসটাও অমিট করে দেওয়া হয়েছে, ওটা পড়ার কোনো প্রয়োজন নেই। ট্রান্সপোর্টিং প্লান্ট, মিনারেল নিউট্রিশন, দুটো চ্যাপ্টার তোমরা তো পেয়েছি। বায়োমলিকিউলস আছে, এটা ক্লাস 11 এর কথা বললাম। ক্লাস 12 এর কথা বলতে গেলে ক্লাস 12 এর সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, তারপরে হিউম্যান হেরিডিটারি ডিজিজ, এনভায়রনমেন্টাল ইস্যুস, প্রিন্সিপলস অফ ইনহেরিটেন্স এন্ড ভ্যারিয়েশন, বায়োটেকনোলজি এন্ড ইটস অ্যাপ্লিকেশন। এই কটা চ্যাপ্টার যে প্রথমে 5টা বললাম সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে হিউম্যান রিপ্রোডাকশন, রিপ্রোডাক্টিভ হেলথ, এগুলো একটু পড়ে নিতে পারো সময় থাকলে, এগুলো হয়ে পড়ছে একটা দুটো আছে পেরে দেবে। আর বাকিগুলো এখানে স্কিপ, ইকোসিস্টেমটা পড়ে নেবে, বাকিগুলো স্কিপ, ঠিক আছে? সো এটা 2022 থেকে 24 তাহলে সব থেকে যদি ওয়েটেজ ওয়াইজ আমরা দেখি কোনটা টপিক আমাদের পড়তে হবে মাস্ট। প্রথমে হচ্ছে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, এনভায়রনমেন্টাল ইস্যুস, হিউম্যান হেলথ এন্ড ডিজিজ, সেল লাইন অফ লাইফ এন্ড প্রিন্সিপলস প্লাস মলিকুলার জেনেটিক্স যেটা আছে সেটা। তো এই টপিকটি, এটা এখন 5টা টপিকের নাম আমি এখানে মেনশন করছি। এই 5টা টপিক তোমরা পড়লে তো আইপিএস টোটাল বায়োলজি কোর্সের মধ্যে কাছাকাছি 80 থেকে 85% কোশ্চেন মিনিমাম এখান থেকে হবে। বাকি কোশ্চেনটা বাকিটা ডেফিনেটলি পড়ে দিতে তাহলে হয়ে যাবে। সো এটা গেল মোটামুটি আমার বায়োলজি প্রিপারেশন, ঠিক আছে? অলরেডি আমি চ্যাপ্টারগুলো ডিসকাস করে দিয়েছি। পিডিএফটা শেয়ার করবো, তোমরা নিতে পারছো তার রেফারেন্সের জন্য। চ্যাপ্টারগুলো আগে তোমরা নোট করলে মনে রাখতে পারো চ্যাপ্টারগুলোর নাম: মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, এনভায়রনমেন্টাল ইস্যুস, হিউম্যান ডিজিজ, সেল লাইন অফ লাইফ এন্ড প্রিন্সিপলস প্লাস মলিকুলার জেনেটিক্স। সো এটা হয়ে গেলে, বায়োলজিটা হয়ে গেলে, এবার আমি তোমাদেরকে একটু দেখাবো ইংলিশ চ্যাপ্টারটা। ইংলিশে যদি 2022 থেকে নিয়ে 2024
টোটালটা দেখি তাহলে সব থেকে টপ 5 মোস্ট এক্সপেক্টেড টপিক আর তোমরাও মানে মোস্ট ফ্রিকুয়েন্ট টপিক আর তোমরাও এই টপিকগুলো করবে, এই টপিকগুলো করলেই দেখবে কোশ্চেন সলভ কম হয়ে গেছে, একটা কোশ্চেনের বাইরে যাবে মানে মোটামুটি কম হয়ে যাবে 85-90% কোশ্চেন। এবার স্পটিং আছে, সব থেকে বেশি হাই ভোল্টেজ একটা টপিক যেখান থেকে কোশ্চেন এসছে, প্রশ্ন আসেও যে কোনো তুমি কোনো গভর্নমেন্ট এক্সাম দিলে এই এরা স্পটিং এর কোশ্চেন পাবে, বেসিক গভর্নমেন্ট এক্সাম ডাবল দিয়েছে আমাদের। ভয়েসের মধ্যে অ্যাক্টিভ প্যাসিভ বেসিক ভয়েস চেঞ্জ থাকে, সেন্টেন্স কমপ্লেশন এবং সেন্টেন্সের লজিকের যে কোশ্চেনগুলো মিলে পার্টস অফ স্পিচ থেকে সেই কোশ্চেনগুলো পাবে। ইডিয়মস এবং ফ্রেজাল ভার্ব থেকে কোশ্চেন আসবে, আর ওডব্লিউএস অন ওয়ার্ড সাবস্টিটিউশনটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এখানে 5টা টপিক আমি মেনশন করেছি, এই 5টা টপিক যদি তোমরা ঠিকঠাক ভাবে পড়ো তো ইংলিশেও কাছাকাছি এইটুকু সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টটা অবশ্যই করবে। সো এটা হচ্ছে ইংলিশের একটা মোটামুটি ফ্রিকোয়েন্সি টেবল, আর যেটা তোমরা অবশ্যই মানে সাজেস্টেড টপিকগুলো করলে তোমাদের এই সাজেস্টেড টপিকগুলো নিয়ে এবার স্পটিং, ভয়েস ন্যারেশন, ইডিয়মস এন্ড ফ্রেজাল ভার্বস, মোশন প্র্যাকটিস, এসকিউপিআর, সেন্টেন্স অর্ডার আর ডেফিনেটলি মিনিমাম গ্রামার হবে। তো এই কিছু টপিকগুলো তোমরা ইংলিশে পড়লে ইংলিশটা মোটামুটি কভার হয়ে যাবে। এতদিন পর্যন্ত সব ঠিক আছে, কোনো ডাউট, কিছু কোয়ারিজ কিছু নেই, বোঝা যাচ্ছে টপিকগুলোকে এক্স্যাক্টলি ফলো করতে হবে। এই টপিকগুলো ফলো করলে কিন্তু ইংলিশটাও তোমাদের কভার হয়ে যাবে। নেক্সট, if you discuss about physics, one of the most dearest subject. Okay, sure. No one. Physics, কার strong আছে এখানে? Physics and chemistry. Who thinks that physics chemistry enough আছে? I can do well. Confidence আছে কার? Physics and chemistry for both subjects. Sannata. ঠিক আছে। No one. So 2022 থেকে 2024 এর যদি ফিজিক্সের আমরা অ্যানালিসিস দেখি, তোমরা এখানে দেখতে পাচ্ছ চ্যাপ্টার নেম, এটা ক্লাস 11 এর চ্যাপ্টারগুলো প্রথমে মেনশন করা হয়েছে। মোশন রেস্টেড লাইন থেকে এসেছে, লস অফ মোশন থেকে এসেছে। তারপরে ক্লাস 12 এর যে কোশ্চেনগুলো আছে সেটা চ্যাপ্টার ওয়াইজ অনুসারে কত কোশ্চেন আছে সেটা এখানে মেনশন করা আছে। তো এই পিডিএফ আমি এখানে ডিসকাস করছি, পিডিএফ গুলো তোমরা নিয়ে নেবে, তাহলে তোমাদের বেটার ক্লারিটি আসবে, নিজের বাড়িতে বসে ভালো করে শান্ত মাথায় দেখবে। টপ 5 মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা তোমাদের ফিজিক্সে পড়তে হবে দিন পাসের জন্য, সেটা আমি এখানে ডিসকাস করছি, সেটা একবার দেখে নাও। মডার্ন ফিজিক্সের মধ্যে সেমিকন্ডাক্টরস ক্লাস 12 এ সবথেকে হাইলাইটেড টপিক। থার্মোডাইনামিক্স আছে নেক্সট হাইলাইট টপিক, দেন ওয়েভস প্লাস অপটিক্স, যেমন রে অপটিক্স প্লাস ওয়েভ অপটিক্স এন্ড ম্যাগনেটিজম এন্ড ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই 5টা টপিক তোমরা ফিজিক্সের পড়লে এখান থেকে কাছাকাছি 50%-60% কোশ্চেন কমন আসবে, আর 50-60% যদি কমন আসে তাহলে তোমার টপ র্যাঙ্কের মধ্যে চলে যাবে। ঠিক আছে, কারণ ফিজিক্স সবাই দুর্বল, ডোন্ট ওয়ারি। আর অ্যাটমস নিউক্লিয়ার ডিউয়াল নেচারটাও ভালো, না অ্যাটমস নিউক্লিয়ার ডিউয়াল নেচারটাও ভালো টপিকটা, এটা অবশ্যই করবে। সো আই গেস ফিজিক্সটা মোটামুটি একটা আইডিয়া তোমাদের আসলো, পিডিএফটা ভালো করে দেখলে তোমরা ফার্দার অ্যানালিসিস করতে পারবে। ঠিক আছে, মুভ করছি নেক্সট টপিক, দ্যাট ইজ কেমিস্ট্রি। কেমিস্ট্রি নিয়ে যদি আলোচনা করি 2005 থেকে 2024 এর অ্যানালিসিস, তাহলে ক্লাস 11 এর প্রথমে চ্যাপ্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে। ঠিক আছে, কোন চ্যাপ্টার কোন এক্স্যাক্টলি কোন চ্যাপ্টার পড়া হচ্ছে, কোন সাল এসেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, আর ক্লাস 12 করে ভাবে সেম ভাবে দেওয়া হয়েছে। আমি ডিসকাস করছি না, অত লেন্দি করে লাভ নেই। এবার যেটা মোস্ট রিপিটেড চ্যাপ্টার্স, যেগুলো থেকে তোমরা এবছর কোশ্চেন বেশি বেশি এক্সপেক্ট করতে পারো, সেগুলোর মধ্যে অর্গানিক কেমিস্ট্রিতে চলে আসবে অ্যালকোহলস, ফেনলস এন্ড ইথার্স। ইলেকট্রোকেমিস্ট্রি আছে ভালো কোশ্চেন, যা ফিজিক্যাল কেমিস্ট্রি ভালো সে অবশ্যই করবে। কোঅর্ডিনেশন কম্পাউন্ড করবে, থার্মোডাইনামিক্স, কেমিক্যাল বন্ডিং অবশ্যই করবে, কেমিক্যাল কাইনেটিক্স, সলিড স্টেট, ইগলাম এলিমেন্ট। এই 8টা চ্যাপ্টারের নাম দেওয়া হয়েছে 11th and 12th টোটাল ফিজিক্সের মধ্যে। এই 8টা টপিক পড়লে কেমিস্ট্রিতেও কাছাকাছি 50-60% কোশ্চেন অনায়াসে হয়ে যাবে। আর তুমি সেটা করতে পারো তাহলে ডেফিনেটলি অলরেডি বললাম যে ফিজিক্স কেমিস্ট্রি যদি 50-60% কোশ্চেন করতে পারে তাহলে তোমার র্যাঙ্ক ডেফিনেটলি খুব ভালো র্যাঙ্ক হবে, স্কোর ভালো করতে পারবে। কেমিস্ট্রিটা হলো আলোচনা। এবার মুভ করছি নেক্সটে, লজিক্যাল রিজনিং, ক্লুলেস সাবজেক্ট তোমাদের জন্য, তাই তো? এসব না অনেকে কেউ আছে এখানে লজিক্যাল রিজনিং এক্সপার্ট অলরেডি গেইন করে ফেলেছে। ঠিক আছে, লজিক্যাল রিজনিং এর যদি একটা কম্পারেটিভ আলোচনা দেখি 2022 থেকে 2024, তাহলে নাম্বার সিরিজ এন্ড প্যাটার্নস ভালো কোশ্চেন আছে এখান থেকে। অ্যালফাবেট সিরিজ এন্ড কোডিং ভালো কোশ্চেন আছে এখান থেকে। ভার্বাল অ্যানালজি এন্ড লজিক পেয়ার্স এর কোশ্চেন আছে। ব্লাড রিলেশন থেকে কোশ্চেন শুধু 2022 এসেছিল, কিন্তু ওই কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট হয় বলে আর আসেনি, 2023 আসেনি। ব্রেন ডায়াগ্রামস এন্ড সেটস এর কোশ্চেন লাস্ট ইয়ার আসেনি, তার আগে এসেছে। ভিজুয়াল রিজনিং দেখতে পাচ্ছ, ডাই, কিউ, মিরর, ক্লক এসবের কোশ্চেন আছে। ওরাল আউটের কোশ্চেন আছে, কোডিং ডিকোডিং এর কোশ্চেন আছে, স্টেটমেন্ট অ্যাকশন ডিসিশন বেসড কোশ্চেন আছে। সো মেইন যে টপিকগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট ফর লজিক্যাল রিজনিং সেটা যদি একবার দেখো, তাহলে অ্যালফাবেট সিরিজ এন্ড কোডিং, ভার্বাল অ্যানালজি, লজিক পেয়ার্স ইম্পর্টেন্ট, ভিজুয়াল রিজনিং ইম্পর্টেন্ট, ডাই, কিউ ইম্পর্টেন্ট, ওরাল আউট ইজ ইম্পর্টেন্ট। এই যে হাই প্রায়োরিটি টপিক দেখা আছে ফর 2025, এই 5টা টপিক করতে হলে তোমাদের আউট অফ 20 I can expect more than 16-17 marks from here only. এই 5টা টপিক থেকে 15-16-17 মার্কস তোমাদের অনায়াসে চলে আসবে।
লজিক্যাল রিজনিং এর কথা বলছি, খুব ইজি হয়, শুনতে যতটা কঠিন লাগে করতে যতটা সহজ লাগে। লজিক্যাল রিজনিং এটা বিউটি, খুব পড়াটা অত্যন্ত ইজি। সো এই টপিকটা যদি আমি এগুলো তোমরা ডিটেলসে পেয়ে যাবে, ঠিক আছে, নিজে বাকিটা এক্সপ্লেন করে নিজে নিজে অ্যানালাইসিস করে দেখবে কোনটা থেকে কি আসছে, আর আপনি বাকিটা যে যত প্রশ্ন করবে সেটা আপনি নিজে করবেন, ঠিক আছে। সো পিওয়াইকিউ অ্যানালাইসিস যেটা আছে সেটা আমরা এখানে এখন করে ফেললাম। এই অবধি কারো কোনো ডাউটস কিছু কোয়ারি থাকলে প্লিজ ইউ ক্যান আস্ক। ইয়েস প্লিজ। বলছি স্যার, আমরা তো 100 কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 90 মিনিটসে, তো টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতে পারি একটু বলে ভালো হতো। 100 কোশ্চেন অ্যাটেন্ড করতে তুমি পারবে না মানে কারণ এরপর এভাবে যেহেতু সিলেবাসটা বললাম, সিলেবাসটা পুরোপুরি ধরো উল্টো পাল্টা হয়, ইংলিশেও আউট অফ সিলেবাস কোশ্চেন আছে, লজিক্যাল রিজনিং আউট অফ সিলেবাস কোশ্চেন আছে, তো কোশ্চেন ধরে এগুলি কোশ্চেন হবে। এবার তোমার যেটা কোয়েরি মেনলি কি টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবো, 90 মিনিট তোমার টাইম, কোশ্চেন অত্যন্ত সহজ আছে। নিটের কোশ্চেন যদি তুমি দেখো যেভাবে অত বেশি এক্সপান্ডেড স্টেটমেন্ট বেসড কোশ্চেন আছে, এই কোশ্চেন করতে লেগে আছে 40 সেকেন্ড, যারা ভালো স্টুডেন্ট তাদেরকে 50 সেকেন্ড আপনি কোশ্চেন করতে লাগছে। তো এখানে তোমার কোশ্চেন করতে সময় একদিন লাগে না, কোশ্চেনের সাইজ খুব ছোট ছোট হয়। লজিক্যাল রিজনিং একজনে উইদিন 20 সেকেন্ড 50 সেকেন্ড 10 সেকেন্ডে কোশ্চেন পড়া কমপ্লিট হয়ে যাবে। ফর ইংলিশ অ্যাজ ওয়েল কোশ্চেন খুব ছোট ছোট কোশ্চেন আছে, খুব তাড়াতাড়ি কোশ্চেন করতে পারবে। ফিজিক্স কেমিস্ট্রিতে সময় লাগবে যদি সলভ করতে যাও। এবার আমি যেটা তোমাকে সাজেস্ট করবো পার্সোনাল লেভেলে আমার যেটা সাজেশন থাকবে, যেটা জানি বেশিরভাগ স্টুডেন্টের সঙ্গে কথা বলার পরে যেটা আইডিয়া পাই, ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে সবাই প্রায় গন্ডগোল থাকে 90% স্টুডেন্টের, ঠিক আছে। 10-20% স্টুডেন্ট আছে যারা ফিজিক্স কেমিস্ট্রি ভালো, ওরা লাকি জন ক্লাস 11-12 ফিজিক্স কেমিস্ট্রি ভালো টিচার পেয়েছিল বলে ওদের পারে। সবাই তো লাকি হয় না, সবসময় টিচার ভালো পায় না, তো ফিজিক্স কেমিস্ট্রিটা উইক এরিয়াটা থেকে যায় শুনতে। তো এই বায়োলজি ইংলিশ আর লজিক্যাল রিজনিং এই তিনটে সাবজেক্ট আছে, এই তিনটের কোশ্চেন খুব 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 ইজি লেভেলের কোশ্চেন আছে, খুব ইজি লেভেলের কোশ্চেন। আর তোমরা টার্গেট রাখো যে এই কোশ্চেনটা যেটা আছে তিনটে পেপার থেকে এগুলোতে ম্যাক্সিমাম পসিবল স্কোর করা যায়, এটা তোমার স্ট্র্যাটেজি হওয়া উচিত। যদি ফিজিক্স কেমিস্ট্রিতে একটু উইক থাকে তাহলে টাইমও কম স্পেন্ড করতে হবে। আমি তোমাদের কাছে নিতেও নেই, আজকে হয়ে গেলে 11 সেপ্টেম্বর, তোমাদের আর কাছাকাছি 36-37 ডেজ টাইম আছে এক্সাম হতে। সো মানে এক মাসে ধরো 30 ডেজ যদি টাইম থাকে, তার মধ্যে পুজো আছে মোস্ট প্রবাবলি। সো 30 ডেজ যদি টাইম থাকে তোমাদের, তো বুঝতে পারছো এটা যেহেতু লিমিটেড টাইম। সো বায়োলজি, ইংলিশ এবং লজিক্যাল রিজনিং এর কোর ফোকাস করো। ফিজিক্স কেমিস্ট্রিতে আউট অফ 25 5-6 নাম্বার চলে আসছে, সেটাই অন। আউট অফ 25 5-6 নাম্বার চলে আসছে, সেটাই অন। কিন্তু বাকিগুলোতে একটু ধরো তোমাকে এই জায়গাটা করতে হবে। এবার আমি একটা ডিটেল স্টাডি প্ল্যান তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি বললাম আমার কাছে দুটো আছে, যাদের ফিজিক্স কেমিস্ট্রি স্ট্রং তাদের জন্য একটা আমার কাছে আলাদা সিট রয়েছে, যাদের ফিজিক্স কেমিস্ট্রি উইক এটা তাদের জন্য আমি স্পেশালি এসেছি। মানে উইক বলতে মডারেট অত বেশি ভালো নয়, অত বেশি এক্সপার্টিস নেই। তো বায়োলজি, লজিক্যাল রিজনিং এবং ইংলিশ ফোকাস এখানে একটা ডিটেল স্টাডি প্ল্যান রয়েছে পার ডে ওয়াইজ 30 দিনের স্টাডি প্ল্যান। এই স্টাডি প্ল্যানটা যদি ফলো করো, কতটা টাইম তোমার ক্যালকুলেট করতে হবে সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, সেই টাইমটা আমার এখানে মেনশন করা আছে। আর আমি একটা প্যাটার্ন এটা আছে, এই প্যাটার্নটাতে মিলে দেখতে হবে তোমরা একদিনে সবগুলো সাবজেক্টের কাছাকাছি করা হচ্ছে, নিয়ম 3 সাবজেক্ট। অনেকে কি করে একদিনে শুধু একটা সাবজেক্ট পড়ে না, বায়োলজি দিয়ে শুরু করছি, বায়োলজি শেষ করবো সারাদিন আজকে। তোমাদের জন্য মনোটনিক আছে, বেশিরভাগ জন্য মনোটনিক একটা ব্যাপার চলে আসে যে এক সাইড করতে বোরিং লাগছে। তো সেই ক্ষেত্রে যাদের সেই বোরিংনেসটা না আছে, তোমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, লজিক্যাল রিজনিং সবগুলো মিলিয়ে একটু একটু করে প্রতিদিন পড়লে ওয়েটও লাগবে না, ভারীও লাগবে না, কাছাকাছি 8 ঘন্টা 7 ঘন্টা 9 ঘন্টা সিরিয়াল যদি রাখতে পারো দিনে, তাহলে খুব ভালো টেস্ট করতে পারবে। সো দেখতে পাচ্ছ ডে 1 তুমি কি কমপ্লিট করলে, বায়োলজি সার্কুলেটরি সিস্টেম তুললে, ফিজিক্সের ওয়াট এনার্জি তুললে, বায়োলজিতে কাছাকাছি 2.8 আওয়ার্স টাইম দিলে, ফিজিক্সে জাস্ট 1.2 আওয়ার্স, মানে জাস্ট 1 ঘন্টা টাইম দিলে, জাস্ট ফর্মুলা রিভিশন, একটা দুটো থিওরি প্র্যাকটিস করছে, নিউমেরিক্যাল প্র্যাকটিস করছে, আবার তুমি স্ট্রাকচার পড়লে কোডিং দেখে। তো এইভাবে ডে 1 থেকে ডে 30 পর্যন্ত প্রত্যেকটা টপিক ওয়াইজ মানে ঘন্টা আলোচনা করা আছে, এক্সাক্টলি তোমরা কতক্ষণ টাইম তোমাদের দেওয়া উচিত। তো এটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। এটা যদি তোমরা দেখো তাহলে ডেফিনেটলি এটা ফলো করতে পারলে, এটা অ্যাকর্ডিংলি ফলো করতে পারলে খুব ভালো একটা স্কোর করতে পারবে 10%, ঠিক আছে। এটা কার ভালো লাগবে, এটা কার এই সিটটা কার ভালো লাগবে দেখি, কারো ভালো লাগবে? আমার সব পরিশ্রম বৃথা, হ্যাঁ সত্যিকার ভালো লাগবে কি এফেক্টিভ মনে হচ্ছে? দেখো বলো নেই, মুখে তাকিয়ে লাভ নেই, আগে ওটাতে দেখো এফেক্টিভ মনে হচ্ছে জিনিসটাকে, কাজের মনে হচ্ছে না, মনে হচ্ছে না স্লাইডে ঠিক আছে, আপনার এক্সেল সিটে ঠিক আছে, রিয়েল লাইফে পসিবল নয়, কি মনে হচ্ছে? আরে ভাই তোমাদের কথা মাথায় রেখে রিয়েল লাইফ অ্যাপ্লিকেবল জিনিসই আসে না, একটা হাইপোথেটিক্যাল কোনো গল্প নেই। এটা এফেক্টিভ করা লাগছে, ইউটিউবে দিয়েছো, এটা ইউটিউবে তো খুব সার্চ করছো,
কার মনে হচ্ছে যে এটা ইউটিউবে পাইনি, এটা খুব এফেক্টিভ? ইফ আই ক্যান ফলো দিস ডেফিনেটলি আই ক্যান ডু ভেরি ওয়েল। কার মনে হচ্ছে এটা? তোমার তার মানে স্যারদের সামনে আমাকে ভালো রকম করছে, হ্যাঁ, কোনো রকম রেসপন্স করো না, খারাপ জিনিস স্যার এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। এত ভালো তোমাদের ফিডব্যাকের জন্য। আপনি খেতে বানালাম, এত খেতে রেডি করলাম, প্রেজেন্ট করলাম, সাথে সাথে আমাকে অপমান করবেন না, কি বানিয়েছে কোনো কাজের জিনিস না। ঠিক আছে, তো এটা হচ্ছে রিটেল স্টাডিজ পার্ট, যেটা তোমরা ফলো করতে পারো। ওকে ওকে গাইস, অ্যালাইন? এতদূর পর্যন্ত সবার ডান? জাস্ট কোনো ডাউটস? ইয়েস প্লিজ। বলছিলাম এইবার যে জেনপাস অনেকটা ডিলে হয়েছে বা লেট হয়েছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে পড়ার সময় অনেক পাওয়া গেছে, তো কাট অফ অনেকটা উঁচুতে যেতে পারে, তো কেমন কাট অফ যেতে পারে? আমি সেটাতে আসছি। দেখো, তুমি বলো সো 2024 যেটা কাট অফ ভার্সেস র্যাঙ্ক আছে, মার্কস ভার্সেস র্যাঙ্ক, সেটা আমি তোমাদের সঙ্গে একদম অফিসিয়াল লেটার দিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা 57 যে স্কোর করেছিল লাস্ট ইয়ার 2024 এ, তার র্যাঙ্ক এসেছিল 829। 55 যে স্কোর করেছিল তার র্যাঙ্ক এসেছে 51.6667 এর র্যাঙ্ক এসেছে 2118। 51.33 এর র্যাঙ্ক এসেছে 2210। সেখান থেকে যদি চলে যায় 43 এর র্যাঙ্ক এসেছে 6984। সো যদি কারো 43, 43, 44 আছে, তাহলে চান্সেস একদমই নেই। গভর্নমেন্টের কথা ভাবতে যেও না। শুধু এসটি কিছু কিছু ক্ষেত্রে যাদের এসটি আছে তারা 6000, 6500 র্যাঙ্কে পেয়ে গেছে, দু একটা কিছু এরকম, বাট এই র্যাঙ্কে পসিবল না। ঠিক আছে, তোমাদেরকে মিনিমাম যেটা সেলফ স্কোর আছে মিনিমাম, সেটা ধরো কাছাকাছি 45 থেকে 50 মিনিমাম। 45 থেকে 50 মানে তোমাদেরকে কেন বলছে বলো? আমি আরো বলতাম মিনিমাম সেলফ স্কোর আরো কম করা যেত, কিন্তু তোমাদের জন্য সেটা ভ্যালিড নয়। কারণ জেনপাসের মধ্যে নার্সিং বলে একটা টার্ম আছে, নার্সিংদেরও হয়। আর ওয়েস্ট বেঙ্গলে জেনপাস র্যাঙ্কে নার্সিংদেরই অ্যাডমিশনটা বেশি, তোমাদের এখানে নার্সিং এ করছো না। সো মোস্ট অফ দ্য র্যাঙ্ক যেগুলো আছে সেই র্যাঙ্কগুলো নার্সিংও বেরিয়ে যাবে। ঠিক আছে, তোমরা যারা অ্যালাইড হেলথ সায়েন্স চুজ করছো তাদের জন্য কিন্তু সিটের সংখ্যা খুব কম গভর্নমেন্টে। সেই কারণে বললাম যে তোমাদের স্কোরটা একদমই ভালো হতে হবে। 3000 এর মধ্যে র্যাঙ্ক না করতে পারলে 2500 থেকে 3000 খুব চান্সেস কম যে তোমরা গভর্নমেন্ট কলেজে সিট পাবে। সিট কেমন পাবে আমি তো এখানে র্যাঙ্ক এবং মার্কস দেখালাম, এরপর আমি কলেজের সিটের কাউন্টও দেখাচ্ছি, আরো বেশি ক্লাসে চলে আসবো। সো এটা সবার ক্লিয়ার হলো। আর কার ভালো লাগবে এটা, এই প্রশ্নটা জানা ছিল একটা ভালো লাগবে, হাত ভাবে ইচ্ছা করছে সামনে কি তুমি কিছু বলছো? এটা ঠিক আছে, এই প্রশ্নটা জানা ছিল কারো? নতুন একটা ইনফরমেশন ফিল হলো, কি ডোপামিন হ্রাস হচ্ছে পরে ভালো লাগছে। এক্সাইটমেন্ট কোথায়? এক্সাইটমেন্টের অভাব। ঠিক আছে, নতুন দিন, তোমাদের প্রথম দিন, বুঝতে পারছো নতুন একটা এনভায়রনমেন্ট, আমি কমপ্লিট আলাদা নিয়ে। ঠিক আছে, সিট ম্যাট্রিক্স ইন ওয়েস্ট বেঙ্গল। সো আমি যা যা ডেটা এখানে নিয়ে এসেছি সিট ম্যাট্রিক্সে, সেটা কমপ্লিটলি যেটা আমাদের ইউনিভার্সিটি আছে, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, যারা এমবিবিএসদেরকেও ডিগ্রি দেন, আমরা তাদের কাছ থেকে ডিগ্রি পাবো। ঠিক আছে, এটা প্রথম গল্পের বিষয়টা। সো সেই অফিসিয়াল ডেটা কমপ্লিটলি এখানে আমি নিয়ে এসেছি, ওয়েবসাইটের ডেটা। সো এই ডেটাতে কোনো গন্ডগোল থাকলে রেসপন্সিবিলিটি আমার। সো ইউ ক্যান কন্ট্যাক্ট ইউনিভার্সিটি। এবার প্রথমে যেটা আমি এসেছি ডিএমএলটি সিট। তার ডিএমএলটি করার পাশে করার ইচ্ছা আছে না? কে আছে যে কি ভেবে রেখেছে অলরেডি আই উইল পারসু ডিএমএলটি? আমার তো সিনিয়র করছে ডিএমএলটি প্রতি কার এখানে? হ্যালো, ইয়েস। সো ডিএমএলটি প্রতি কার আছে এখানে? ডিএমএলটি ডিসিশন, ডিএমএলটি কেউ ডিএমএলটি করবে না? 3 জন, 4 জন ডিএমএলটি, 4 জন, বাকিরা অন্য কিছু, তাই তো? এটা নিয়ে যদি কনফিউশন আছে কি নেবো, ডিএমএলটি নেওয়া উচিত হবে কি হবে না, সিসিটি নেবো না উচিত না পিটি নেবো, এটা নিয়ে কার কনফিউশন আছে? তোমার আর কারণে সবাই एकदम सॉर्टेड, मुझे तो पता है क्या होगा, मैं वही करूंगा भैया। हाँ, ডিএমএলটি সিট से যদি আলোচনা করি, টোটাল সিট যেটা আছে দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট সিট মাত্র 50টা, মাত্র 50টা গভর্নমেন্ট সিট ওয়েস্ট বেঙ্গল ডিএমএলটি, বাকি প্রাইভেট আছে 766। টোটাল গ্র্যান্ড টোটাল সিট হয়ে গেল 810টা। এই 50টা সিটের মধ্যে তোমার যেটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন সেখানে আছে 30টা, আর যেটা আমাদের কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ সায়েন্সের কল্যাণী সেখানে রয়েছে 20টা। মোট 50টা সিট আছে ডিএমএলটি। এরপর বিএসসি ওটিটি যদি সিটসের দেখো, তাহলে গভর্নমেন্ট কলেজে মোট 32 সিট রয়েছে। তবুও লাকি 2022-23 যে সেশন ছিল, যে ইয়ার ছিল, সেই সময় 16টা সিট ছিল অনলি বিএসসি সিসিটি ওটিতে।
মাত্র 16টা সিট গভর্নমেন্টে, এখন তো বেড়েছে 32টা হয়েছে, ঠিক আছে। আরজি করে 10টা, ইনারেশন 2টো, আর কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যালাইড ডিফেন্স কলেজ যেটা আছে সেখানে 20টা, মোট 32টা সিট। আর প্রাইভেট কলেজে মোটামুটি 372 সিট রয়েছে বিএসসি, টোটাল কলেজ হয়ে গেল ওয়েস্ট বেঙ্গলে 22টা, তার মধ্যে 404টা মোট সিট রয়েছে। নেক্সট, এবার যদি বিএসসি সিসিটির কথা বলি, তো টোটাল কলেজেস রয়েছে সিসিটিতে 22টা, তাহলে টোটাল সিটস রয়েছে 441টা, গভর্নমেন্ট সিট রয়েছে এগেন সেম 32, সেম সিট কাউন্ট ফর সিসিটি আর ওটি। প্রাইভেট সিট 409টা রয়েছে। আর বিএসসি প্রফেশনাল টেকনোলজি যদি কথা বলি, টোটাল কলেজ রয়েছে 6টা, টোটাল সিটস রয়েছে মাত্র 49, গভর্নমেন্ট সিট রয়েছে এর মধ্যে 30টা, আর প্রাইভেট সিটস রয়েছে 19টা। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা, আর এখানে আইকিউসিতে একটা সুপার বেশি কথা বলবো আমি, প্রফেশনাল টেকনোলজি আরেকবার নোট করো, প্রাইভেট সিট রয়েছে অনলি 19, আর এই 19 সিট যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্যারামেডিক্যাল প্রফেশনাল টেকনোলজি সিট অ্যালোকেটেড, তার মধ্যে in IQCT Medical College we have the 15 seats, আমাদের 15টা, বাকি 4টা আরো দুটো কলেজের কাছে আছে। 15টা সিট শুধু IQCT এর কাছে। আর সিটস গুলো পাই কিভাবে কলেজটা মেনলি ডেফিনেটলি অনেকগুলো ফ্যাক্টর থাকে, বাট ওগুলো ফ্যাক্টর যদি তোমাদের রিলেভেন্ট হবে না, গ্র্যাজুয়েশনের কথা জেনে, যেটা আমাদের রিলেভেন্ট সেটা হচ্ছে কলেজের ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, কলেজ কি আদৌ পারবে সেই কোর্সটা করাতে। সো বুঝতে পারছো এখান থেকে IQCT শুরু করেছে, এটা একটা পয়েন্ট। চলো নেক্সট, বিএসসি মাইক্রোবায়োলজি, মেডিকেল মাইক্রোবায়োলজি যদি কথা বলি, টোটাল কলেজ রয়েছে 2টো, টোটাল সিট রয়েছে 50টা, গভর্নমেন্ট সিট রয়েছে 10টা, প্রাইভেট সিট রয়েছে 40টা। মেডিকেল মাইক্রোবায়োলজি এটা নতুন কোর্স, আর খুব ভালো একটা কোর্স। ব্যাচেলর অফ ফিজিওথেরাপি যেটা রয়েছে বিপিটি, সেখানে টোটাল কলেজ রয়েছে 24টা, টোটাল সিটস রয়েছে 664, গভর্নমেন্ট সিটস রয়েছে 30, প্রাইভেট সিট রয়েছে 634। আর এখানে আমি সমস্ত রকম কোর্স কভার করলাম না, কিছু ফেমাস কোর্স যেগুলো একটু বেশি পুরনো, যেগুলো বেশি স্টুডেন্টরা যেগুলো অ্যাডমিশন করে, সেগুলো কয়েকটা জাস্ট কভার করলাম। এছাড়াও আরো সমস্ত কোর্সের ব্যাপারে তোমরা যদি জানতে চাও, এক্স্যাক্টলি ওয়েস্ট বেঙ্গল যে আমাদের ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যাবে, সেই ওয়েবসাইটে প্রপার ভাবে নেভিগেট করলে তোমরা পেয়ে যাবে ব্যাচেলার ডিগ্রি, তারপরে যতগুলো কোর্স আছে সেটা দেখতে পাচ্ছ। এই কোর্সগুলো তোমরা নিজে গিয়ে সেখানে দেখে নিতে পারো, এক্স্যাক্টলি কোথায় কটা সিক্স রয়েছে, কেমন ভাবে রয়েছে, ঠিক আছে, ফর পার্ট ইনফরমেশন। এবার নেক্সট কোয়ারি, গভর্নমেন্ট নাকি প্রাইভেট, এটা করা আছে আমাদের কোয়ারি, গভর্নমেন্ট নাকি প্রাইভেট। দেখো, প্রথম কথা হলো, যদি র্যাঙ্ক করতে পারো, এই 32 জন মধ্যে টিকে নিতে পারো, 20টার মধ্যে টিকে নিতে পারো, তাহলে ডেফিনেটলি তখন গভর্নমেন্ট হাতে কনসিডার করবে তোমরা। কিন্তু ওটাই কাজ ব্যাপার, কারণ অ্যাসপিরেন্ট লাখে আছে, যারা এক্সাম দিচ্ছে ওদের সংখ্যা লাখে। তো বুঝতে পারছো এখানে কম্পিটিশনের মারামারি কি হতে হবে। আর তোমরা এটা ভুল করে ভাবতে চাও না কেউ, যে তোমরা যারা সদ্য এবার হায়ার সেকেন্ডারি পাস করে তারা শুধু যেতে পারবে, এরকম না। অনেকে বিএসসি কেমিস্ট্রি করে বসে আছে, বিএসসি ফিজিক্স অনার্স করে বসে আছে, কোনো কিছু হয়নি, আবার বলছে না কিছু একটা প্রফেশনাল ডিগ্রি করবো, আবার আসছে। কম্পিটিশন তো অনেকটা গভর্নমেন্ট এবং প্রাইভেটের কথা বলি। কিছু অ্যাসপেক্ট আমি তোমাদেরকে দেবো, তোমরা এই নলেজটা ডেফিনেটলি তোমাদের তো কাজে লাগবে। তোমরা পরের জেনারেশনকে, মানে তোমাদের জুনিয়র যারা আছে তাদেরকে হেল্প করতে পারবে ইনফরমেশনটা দিয়ে, ঠিক আছে। আর ডেফিনেটলি এই ইনফরমেশন গুলো যারা কোনো মানে ধরো কনফিউশন আছে, না আইকিউসিতে যাবো না, বা এই কলেজে যাবো না, বা আমি ইউনিভার্সিটি যাবো, বা কলেজে যাবো, তো তাদেরকে তুমি এই অ্যাডভান্সটা দিতে পারবে এখান থেকে ইনফরমেশন নেওয়ার পরে। সো যেটা পয়েন্ট হচ্ছে মেনলি এখন, হোয়াই অ্যান্ড হাউ টু কনসিডার প্রাইভেট কলেজেস ফর অ্যালাইড হেলথ সায়েন্স। তোমার গভর্নমেন্টের সিট হয়ে গেছে, তুমি জেনপাল দিয়েছো, অল ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক করেছো, ফার্স্ট তুমি যাও, ওয়েলকাম টু আরজি কর, ওয়েলকাম টু ইউনিভার্সিটি, সেটা আলাদা কথা। কিন্তু যদি র্যাঙ্ক না হয়, যদি কনফিউশনে থাকো, খারাপ ট্রান্সফার, খারাপ কলেজ আছে, ইন দ্যাট কেস তুমি কিভাবে একটা প্রাইভেট কলেজ চুজ করবে? তোমরা তো লাকি যে আইকিউসিটি অলরেডি চুজ করে ফেলেছো অনেকে, কিন্তু তোমরা কিভাবে ধরো রিকমেন্ডও করতে পারবে কাউকে হয় চুজিং এ কলেজ, স্পেশালি প্রাইভেট কলেজ, এই স্পেশালি এই অ্যালাইড হেলথ সায়েন্সে কোর্স করার জন্য। তো প্রথম যেটা পয়েন্ট হচ্ছে সেটা অলরেডি তোমরা সবাই জানো, যে ফিউ সিটস ইন গভর্নমেন্ট কলেজেস। তো এটা একটা লিমিটেড অ্যান্ড হাইলি কম্পিটিটিভ এরিয়া হচ্ছে, অবভিয়াসলি গভর্নমেন্টে নিজের অ্যাডমিশন করা পসিবল নয়। নেক্সট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মডার্ন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইন্টিগ্রেটেড ক্যাম্পাস হসপিটাল, যেখানে রিয়েল ক্লিনিক্যাল এক্সপোজার তুমি পাবে। আমি মেনলি কি বলতে চাইলাম, আমি বলতে এটাই চাইলাম, প্রাইভেট ইনস্টিটিউশন অনেক রয়েছে, কিন্তু প্রাইভেট ইনস্টিটিউশনের মধ্যে যে জিনিসগুলো মডেল ল্যাব, সিমুলেশন সেন্টার এবং ইন্টিগ্রেটেড ক্যাম্পাস আছে হসপিটাল, যে কলেজের হসপিটাল নিজস্ব রয়েছে, সেটা সুবিধা টপ প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি। কারণ যারা নিজের হসপিটাল নেই যে সমস্ত কলেজে, তারা ধার করা গভর্নমেন্ট হসপিটাল কাজে লাগাবে। আর যেখানে বুঝতে পারছো ধার করা জিনিস কেমন হয়, নিজের জিনিস কেমন হয়, পার্থক্য তোমরা বুঝতে পারছো, এক্সপ্লেন করতে যাচ্ছে। তো এই একটা ব্যাপার তোমাদের অবশ্যই মাথায় রাখা উচিত যদি প্রাইভেট কলেজ। আর access to functioning hospital departments from day one accelerates clinical competence.
সো কিছুক্ষণ আগে ম্যাম এসেছিলেন, ইন্দ্রাণী ম্যাম। সো উনি আমাদের যে বিএসসিসিটি যে পোস্ট আছে তাদের এইচওডি ম্যাম। সো উনি মেনলি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটটাকে দেখেন। তো যেমন আমাদের বিএসসিসিটিতে ডে ওয়ান থেকে যেদিন কলেজ জয়েন করেছি, যেদিন ওরিয়েন্টেশন হওয়ার পর যেদিন কলেজ জয়েন করেছি, সেদিন থেকে ডে ওয়ান থেকেই আইসিইউতে ডিউটি না মানে অবজারভেশন কি হচ্ছে দেখি, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কারণে। সো এই ক্লিনিক্যাল কনফিডেন্সটা তোমার মধ্যে তখনই আসবে যখন তুমি এইভাবে নিজেকে পুরোপুরি একটা ইনহ্যান্ড এক্সপিরিয়েন্স তোমার হাতে আসবে, এক্সাক্টলি তুমি করছো দেখছো, তারপরে আসবে। তো এটা যখন একটা নিজস্ব হসপিটাল আছে বলে আইসিইউর কাছে এত বড় একটা হসপিটাল, তোমরা ভিডিও ম্যাম একটা দেখালেন আপনি, ভিডিওতে মেবি 800 সামথিং বেডের কথা মেনশন ছিল, ওটা এখন আপডেট হয়ে গেছে, ওটা এখন আইসিইউ 1200 বেডের হসপিটাল, 1200 বেড ক্যাপাসিটি আইসিইউ আছে। তো এত বড় হসপিটাল যে কলেজের কাছে আছে, ডেফিনেটলি বুঝতে পারছো যে স্টুডেন্টরা কেমন এক্সপিরিয়েন্স কেমন শিক্ষা এখান থেকে পাবে। নেক্সট যেটা পয়েন্ট তোমাদেরকে, তো আইসিইউ একটা গ্রিন টিক এখানে পেয়ে গেল, মানে হয় কিছু প্রাইভেট কলেজ কেন আইসিইউ একটা প্রাইভেট পাবে, তখন একটা গ্রিন টিক এখানে আইসিইউ পেয়ে গেল, যে আইসিইউ নিজস্ব হসপিটাল রয়েছে, এত বড় একটা হসপিটাল রয়েছে। আর ডেফিনেটলি এই বাকি সমস্ত কিছু আমি এক্সপিরিয়েন্স শেয়ার করলাম এক্সপিরিয়েন্স। নেক্সট একটা টপিক তোমাদের সঙ্গে বলতে চাইবো, হয় হাউ টু কনসিডার প্রাইভেট মেডিকেল কলেজ, সি ইজ ইন্ডাস্ট্রি টায়ার্স এন্ড প্লেসমেন্ট সাপোর্ট। ঠিক আছে, অনেক বললেন স্কিল নিলাম, জব শিখলাম, খুব ভালো, এবার তো জব তো দরকার, আর শেখার পরে জব দরকার। সেই জবের প্লেসমেন্ট সাপোর্ট তোমরা 100% অ্যাকিউরেট দিতে পারো। আর তুমি এটা কমপ্লিটলি স্কিল বেসড কোর্স। স্কিল তোমার মধ্যে যখন চলে এসছে, তুমি ডেফিনেটলি তখন যে কোনো এখান থেকে বেরিয়ে যে কোনো প্রাইভেট জায়গাতে জব পাবে, গভর্নমেন্ট জায়গাতেও জব পাবে। কিভাবে পাবে সেগুলো বলছি, কিন্তু পাবে যদি তোমার স্কিল থাকে তবে। স্কিল না থাকলে তোমাকে অ্যাপ্লাই করতে হবে গভর্নমেন্ট জবের জন্য। স্কিল থাকলে তবে তো নিজের কনফিডেন্স লাগবে অ্যাপ্লাই করবে, কিংবা কোনো ইন্টারভিউ রাউন্ড বা কোনো কিছু রাউন্ডে তুমি যেতে পারবে। তো এই প্লেসমেন্ট সাপোর্ট আইডিয়া থেকে পুরোপুরি পাবে, স্কিল তো পাচ্ছে। তাছাড়া প্রাইভেট জব জন্য প্লেসমেন্ট সাপোর্ট তোমরা পুরোপুরি পাবে। সো মেনি প্রাইভেট কলেজেস মেনটেন ফর্মাল টাইপস উইথ প্রাইভেট হসপিটাল, যেটা আইসিইউ খুব ভালো মতো করেছে। Diagnostic chains and rehab centers for internships and campus recruitment. Dedicated placement cells can arrange internships, practical workshops. तो এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে প্লেসমেন্ট সেলস হয়েছে কিনা। তো রিক্রুটার্স, নাম্বার অফ অফার্স, এগুলো কেমন আছে, এগুলো তোমাদের দেখা উচিত। হ্যাঁ, টাইম। তো তোমাদের যদি কোনো বন্ধু থাকে না আইসিইউ তো যাবো না, বা এখানে যাবো না, আমি ওই পার্টিকুলার প্রাইভেট মেডিকেল কলেজে যাবো, তো তুমি ওদেরকে এগুলো কাউন্টার করতে পারো। আচ্ছা, তুই যে কলেজটাতে যাচ্ছিস সেটা ঠিক স্কিল হচ্ছে কিনা, জব প্লেসমেন্ট হচ্ছে কিনা, এগুলোকে তুমি কাউন্টার করতে পারো। বা নিজের কলেজে আসার পর একটা নিজের কলেজে গর্ব করে আসে, তো গর্ব পাওয়ার জন্য কারণ দরকার, সেই কারণগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। নেক্সট হচ্ছে যেটা আমি আলোচনা করলাম, সেটার একটা এক্সাম্পল আমি এখানে দেখাতে চাই, যে প্লেসমেন্ট সাপোর্ট। ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট, টুকটুকি কোম্পানি, বর্তমানে ওর 3rd ইয়ার কমপ্লিট হলো, কিন্তু 2nd ইয়ার থেকে জব করছে। ইন্টার্নশিপ করার পরে 2nd ইয়ারে আইসিইউ থেকে প্লেসমেন্ট হয়ে হায়দ্রাবাদ রেইনবো চিলড্রেন্স হার্ট ইনস্টিটিউশনে ও জব করে ইন্টারন্যাশনাল পেশেন্ট কোঅর্ডিনেটর ও ডেজিগনেশন। অলরেডি স্যালারি ক্রেডিট হচ্ছে ওর অ্যাকাউন্টে, while being a student, while learning, while giving final examinations, already ও স্যালারি নিচ্ছে। সো এই স্কোপটা যদি তোমরা কোথাও পাও, যে আরো কোনো প্রাইভেট কলেজ আছে যে এরকম স্কোপ দিচ্ছে, একটা স্টুডেন্টের রানিং স্টুডেন্ট, সে জব প্লেস হয়ে গেছে, সে তার আর্নিং করছে অলরেডি, তো দেখা যাবে আমি জানবো। কারণ আমার জানার এখন পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন নেই যে প্রাইভেট কলেজে 1st ইয়ার 2nd ইয়ার 3rd ইয়ার স্টুডেন্ট অলরেডি কোনো জবে প্লেস হয়ে গেছে। সো এখানে আইসিইউ আবার বেরিয়ে দেখতে পাচ্ছ অন্তিনে সুন্দর গ্রিন টি। এবার আরেকটা পয়েন্ট, ফাস্টার স্কেলিং অফ ল্যাবস এন্ড ফ্যাকাল্টি। মানে অবশ্যই মাথায় রাখা উচিত যে এরকম টাইপের যখন এখানে স্কিল বেসড একটা প্রফেশনাল কোর্স তোমরা পাস করছো, এখানে স্টুডেন্ট টু ইকুইপমেন্ট রেশিও, স্টুডেন্ট টু টিচার রেশিও খুবই ম্যাটার করে। আর আইসিইউ সব থেকে বিউটি হলো, তোমরা যে কলেজে এসছো এটা শুধু তোমাদের কলেজ নয়, শুধু এলাকার কলেজ, এটা একটা এমবিবিএস মেডিকেল কলেজ, এমবিবিএস ইউজি প্লাস এমবিবিএস এর পিজি এমবিএস। তো ভাবো যে এমবিবিএস এর ইনফ্রা কেমন লাগবে, সেই ইনফ্রা, সেই ল্যাব, সেই সিমুলেশন সেন্টার থেকে তোমরা নিজের ইনহ্যান্ড এক্সপিরিয়েন্স দিতে পারো। ল্যাবরেটরি টপ নচ, ইকুইপমেন্টস টপ নচ, তোমরা সেগুলোর এক্সপিরিয়েন্স এখানে পাবো। খুব রেয়ার চান্সেস যে শুধু জাস্ট একটা প্যারামেডিক্যাল কলেজ, ও কখনো একটা এমবিবিএস কলেজের মতো করে এরকম ইকুইপমেন্টস এবং ল্যাবরেটরি ম্যাটেরিয়াল তোমাদেরকে দিয়ে তোমাদেরকে সাপোর্ট করতে পারবে। এসব নয়, কি মনে হচ্ছে, ঠিক বলছে না ভুল বলছে? পসিবল কি যে একটা যে জাস্ট একটা নতুন কোর্স শুরু করেছে, হ্যাঁ আমি একটা প্রাইভেট কলেজ খুলবো, প্রাইভেট কলেজ শুরু করেছে, চালু, এবার সে প্যারামেডিক্যাল কলেজের কোর্সগুলো শুরু করেছে, তো সে কি এরকম একটা এমবিবিএস কলেজের মতো ইনফ্রা প্রোভাইড করতে পারবে তোমাদের ল্যাব ইকুইপমেন্টস? তো অবশ্যই দেখিয়ে ডিসিশন নেওয়া উচিত। তোমরা অলরেডি নিয়ে ফেলেছো, তো তোমরা নিজের প্রতি মনে মনে ঢুকে হয়তো ক্লাব করতে পারবে, এখানে করতে যেমন এখন এমনিতে সবাই খুব সাহায্য দিচ্ছে। ঠিক আছে, তখন থেকে ম্যাগনেসিটি গেটস এ গ্রেট হিয়ার। ওকে, সো ঠিক আছে,
অনেক বললেন কিভাবে স্কিল শিখবো, আর্টিফিশিয়াল কিভাবে স্কিল শেখাতে পারে, কিভাবে শিখতে পারবো, সবই দেখলাম। যে কাজ কিভাবে কাজ করবো সেটাও দেখলাম। এবার ফিউচারে কি করবো, তারপরে জবটা হবে কি হবে না, তো টাকা পয়সা কি আসবে, সংসার চলবে না, জাস্ট খালি শিখে বসে থাকবে। সব থেকে যেটা বড়, যেটা মানে অন্য অন্য যেগুলো স্পেসিফিক ওয়েস্ট বেঙ্গলের বুঝতে পারছে গভর্নমেন্ট যেগুলো বাকি আছে যারা টিচিং অন্য প্রফেশনের জন্য কাজ করছে, গভর্নমেন্টের প্রফেশনের চাকরি রিক্রুটমেন্ট হচ্ছে না, সেগুলো তো ক্রাইসিস চলছে। তো তোমাদের যদি এই ব্যাপারটা নিয়েও ক্রাইসিস থাকে যে না অ্যালাইড হেলথ সায়েন্সের ফিউচার কি, তো অলরেডি আমি বলেছি প্রথমে বিগিনিং যে অ্যালাইড হেলথ সায়েন্স একটা বুমিং এরিয়া এখন, ঠিক আছে, তোমরা অলওয়েজ এর ফার্স্ট মুভের অ্যাডভান্টেজটা পাবে। তো হোয়ার ক্যান অ্যালাইড হেলথ কেয়ার টেক ইউ, এটা ব্যাপারে যদি একটু বলি, তো প্রথমে দেখবো হসপিটাল এবং ক্লিনিক্যাল রোল কি কি তোমরা পাবে। মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট, আইসিইউ যারা আছে ওরা আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট, এগুলো তোমরা হসপিটালে জব করবে। রেসপিরেটরি থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, পিসিএন অ্যাসিস্ট্যান্ট, পারফিউশনিস্ট, এগুলো ডিফারেন্ট কোর্স ওয়াইজ তোমরা এগুলো পাবে। এবার যদি হসপিটালের বাইরে যেটা হসপিটালের বাইরে কেয়ার করা যায়, তাহলে ডায়াগনস্টিক চেঞ্জ থাকে, প্যাথোলজি ল্যাব থাকে, সেগুলোতে জব পাওয়া যায়। রিহ্যাবিলিটেশন সেন্টার্স, হোম হেলথ কেয়ার সার্ভিসেস হয়, সেগুলোতে জব পেতে পারো। পাবলিক হেলথ অ্যান্ড এনজিও সেক্টরে জব পাওয়া যায়, রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশনে জব পাওয়া যায়, আর এন্টারপ্রেনারশিপ তো অলওয়েজ আছে। স্যার সেশন শুরু হওয়ার আমি যখন প্রবেশ করলাম, আমি দেখলাম একটা এআই নিয়ে খুব সুন্দর ডিসকাশন চলছিল। আর স্যার এআই একটা বড় ভিডিও তোমাদেরকে দেখানো, স্যার দেখালেন। তো আশা করি তোমরা কথাটা বুঝতে পেরেছো, কারণ ইংলিশে পুরো ভিডিওটা সমস্ত কিছু ছিল। সো এআই ইজ চেঞ্জিং এভরিথিং ড্রাস্টিক্যালি। আর এত বেশি মানে চেঞ্জ তো হচ্ছে, 1970 দশক থেকে 80 দশকে চেঞ্জেস এসেছে, উন্নতি হয়েছে। 80 থেকে 20 দশকে মানে 2000 দশকে চেঞ্জেস আসছে, 2000 থেকে 2010 দশকে চেঞ্জেস এসেছে। কিন্তু এখন 2020 থেকে 2030 বা 2030 থেকে 40 চেঞ্জেস আসছে, এটা ওই চেঞ্জগুলো এই চেঞ্জটা সিমিলার হবে না। এই চেঞ্জটা অনেক বেশি ড্রাস্টিক হবে আর অনেক বেশি ইম্প্যাক্টফুল চেঞ্জ হবে। এই চেঞ্জ এমন চেঞ্জ, এই চেঞ্জের সঙ্গে যদি মানুষ এই চেঞ্জ করতে না পারে, তাহলে ও হয়তো বিলুপ্ত হয়ে যাবে, ও এক্সিস্ট করতে পারবে না। এইভাবে টেকনোলজি সমস্ত কিছুতে আসছে। তো এন্টারপ্রেনারশিপ কথাটা বলার জন্য আমি এই কথাটা বলছি, তোমরা ভয় যখন আসছো, শুধু এটাই মাথায় নিয়ে আসছো না এখানে কেউ বলছে যে আমি মেডিকেল বিএমএড করলাম, মেডিকেল টেকনোলজি যাবো, সিসি করলাম, মেডিকেল টেকনোলজি যাবো, না, শুধু এটা তোমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত নয়। তোমরা দেখো যে আমি যখন হসপিটালে কাজ করছি, আমি বলছি কিভাবে